শ্রী অদ্বৈত মহাপ্রভুর বংশধর শ্রী প্রশান্ত গোস্বামীর স্বচক্ষে দেখলাম, তার সাথে কথা বললাম। যেমন সুপুরুষ তেমন তার বক্তব্য। আজ সেখানেই যাব। প্রিয় সাথীরা, ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন আমরা আছি শান্তিপুর মতিগঞ্জের মোড়ে, শান্তিপুর পৌরসভার লজে। তো এখান থেকে আমরা যাব শান্তিপুর বিভিন্ন স্পট, ঐতিহাসিক স্পট ভ্রমণ করতে। থাকুন সাথে, আমাদের খুব ভালো লাগবে আশা করি। ভালোই লাগবে, আর আমরা ভালো আছি। আমি খুব আনন্দ পেলাম। পৌরসভা লজের গেটের সামনে থেকে আমরা টোটো পেয়ে গেছি। শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেলা চলছে। চলুন একটুখানি মেলার মাঠটা ঘুরে দেখে তারপর কিছু টিফিন করে আমরা বেরিয়ে যাব। দেখলাম এখানে ফ্রিতে আই ক্যাম্প হচ্ছে, মানে চক্ষু পরীক্ষা শিবির। তো সেটা দেখে আমরা টিফিন করলাম, লুচি আলুর দম, বেশ ভালোই লাগলো। করে নিয়ে এখান থেকে আমরা বিভিন্ন স্পট পরিদর্শনে বেরোচ্ছি। আমাদের প্রথম স্পট অদ্বৈত পাঠ। পৌঁছে গেছি অদ্বৈত পাঠে। তো এই দাদা টোটো করে এসছি, দাদার কাছ থেকে একটু হিস্ট্রিটা জেনে নিই, যেটুকু উনি জানেন। ইনিও কিন্তু পণ্ডিত মানুষ, ইনিও ভাগবত গীতা পাঠ করেন। যাই হোক, এনার কাছ থেকে কিছু তথ্য জেনে নিলাম। বাড়ির সামনের পরিবেশটা খুব ভালো লাগলো। তাহলে চলুন এবার ভেতরটা দেখে আসি। কি অপূর্ব পরিবেশ! সত্যি আসলে সারাটা দিন সকলের কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। ঘন্টার পর ঘন্টা বসে ভাবতে ইচ্ছা হবে যে অদ্বৈত প্রভু কিভাবে এখানে থাকতেন বা কী করতেন। এখানে কিন্তু অনেকে বাইরে থেকেও এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে নাম গান করছেন এবং এখান থেকে প্রসাদ খেয়ে তারপর তারা ফিরবেন। মন্দিরটা অসাধারণ। দেখলাম অদ্বৈত প্রভুর যেখানে বসে ধ্যান করতেন সেই জায়গাটা। অদ্বৈত প্রভুর এই যে আসন, এই আসনের নিচেই কিন্তু তার ব্যবহৃত বাসনকোসন প্রথিত আছে, যাতে কেউ ব্যবসা করতে না পারে সেই বাসন নিয়ে। আমরা অদ্বৈত গোস্বামীর বংশধর প্রশান্ত গোস্বামী মহাশয়ের চেম্বারে যাচ্ছি। তার সাথে একটু আলাপন করব এবং আপনারা সবাই তার মুখ থেকে কিছু বার্তা শুনবেন। প্রশান্ত গোস্বামী মহাশয়, আপনি আমরা সাক্ষাৎ পেলাম, একটু আপনার মুখ থেকে কিছু বার্তা শুনুন। এটা হচ্ছে শান্তিপুর অদ্বৈত পাঠ বাবলা। এটা অদ্বৈত প্রভুর ভজন কুঠির এবং তপস্যা স্থল। এই স্থান থেকেই উনি তপস্যা করে স্বয়ং মহাপ্রভুকে ধরাধামে এনেছিলেন এবং সেই সময় উনি বলেছিলেন, আনিয়া কৃষ্ণের করিব কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। আর আমরা বলি, জয় শান্তিপুরনাথ অদ্বৈত গোসাই, যাহার কৃপায় পাই চৈতন্য নিতায়। এটা হচ্ছে সেই স্থল। এবং মহাপ্রভু সন্ন্যাস নিয়ে আসার পরে এখানে 10 দিন অবস্থান করেছিলেন। এখান থেকেই সচী মাতার সঙ্গে ওনার শেষ দেখা হয়। তারপরে উনি লীলাচলের উদ্দেশ্যে রওনা দেন। এটা প্রায় 650 বছরের ইতিহাস। তখন তো বিচুলি ছাউনি, তারপরে খড়ের ঘর, এখন ইমারত, বুঝেছেন? সেই জন্য ধীরে ধীরে এই মন্দির যেটুকুনি আমাদের সম্ভব হচ্ছে আমরা ডেভেলপমেন্ট করছি। প্রচুর মানুষ আসেন। আজকেও ধরুন কাটোয়া থেকে অনেক মানুষ এসছেন, তারা আগে থেকে যোগাযোগ করেছেন যে একটু ভগবানের প্রসাদ নেব। সেই জন্য আমার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে। তো ওনারা একটু ভগবানের কাছে নাম গান করছেন, করে তারপরে একটু প্রসাদ গ্রহণ করে যে যার গৃহে ফিরে যাবেন। এরকম প্রায় অনেক মানুষ আসেন। আর বৈষ্ণবদের এটা অত্যন্ত পীঠস্থান। আচ্ছা, ধন্যবাদ দাদা। যেটা মনে প্রশ্ন জাগলো, এখানে প্রসাদ পেতে গেলে কতদিন আগে যোগাযোগ? 2 দিন থেকে 3 দিন আগে, একাদশী বাদে। আচ্ছা, তার জন্য কোনো বিনিময় মূল্য? হ্যাঁ, 70 টাকা নরমাল প্রসাদ, 70 টাকা। আচ্ছা, ও কটার আপনি সময় থেকে? 2-3 দিন আগে বুকিং করবেন, 1টা থেকে 1:30টার মধ্যে প্রসাদ পেয়ে যাবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন। কন্ট্যাক্ট নাম্বার 9232775050। থ্যাংক ইউ দাদা।
কথা প্রসঙ্গে তার কাছ থেকে আরো অনেক তথ্য জানতে পারলাম। চোখ দুটো বড়। আরেকটি নাম ছিল নাড়া, আরেকটি নাম তার স্ত্রী ডাকতেন বাউল বলে। এই বাউল দেখবেন আপনারও ঘরে স্বামী রয়েছেন, আপনার স্বামীর একটা নিজস্ব নাম থাকে স্ত্রীর প্রতি, যেটা আপনি জানতে পারবেন, স্বামী জানতে পারবে, বাইরের লোক জানতে পারবে না। কাকে ডাকলো? দেখলেন আপনি এলেন। অদ্বৈত প্রভু যখন এইসব ভগবানের তথ্য কথা বলেন, যেমন আমরা আপনার সঙ্গে কথা বলছি, একজন যদি কেউ বসে থেকে হাতটা দেখাচ্ছে, হয়তো তার খুব বিশেষ প্রয়োজন আমার সঙ্গে একটা দরকারি কথা বলা। তো ঠিক ওই রকম যখন বলেই যাচ্ছেন কথা, থামছেন না, তখন উনি বাউল বাউল বলে ডাকলেন। অদ্বৈতবাবু বুঝতে পারলেন যে সীতা দেবী আমাকে ডাকছেন। তা সেই বাউল থেকে এই জায়গাটার নাম হয়ে গেল বাবলা। আর একটা কথা জানবেন যে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে এনেছিলেন, সেই জন্য উনি বলেছিলেন, প্রভু আমি জানি তুমি কে, তুমিও জানো আমি কে। যখন তুমি এনেছো, যাওয়ার সময় হলে আমায় বলে দিও। যখন উনি গম্ভীরাতে রয়েছেন, তখন অদ্বৈতবাবু একটা চিঠি লিখে পাঠালেন, আউরে কইহো কইছে বাউল, হাটে না বিচাই চাউল, আউরে কইহো কইছে বাউল। সেই চিঠিটা যখন পৌঁছলো ভক্তদের মাধ্যমে, কেউ সেই কথার উত্তরটা বের করতে পারছে না। মহাপ্রভুকে দিতেই বুঝতে পারলেন যে আমার যাবার সময় হয়ে গেছে। আমার অদ্বৈত গোসাই আমাকে ইঙ্গিত করলেন। তারপরে মহাপ্রভু, আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন মত, কিন্তু সমস্ত মহাপুরুষরাই বলেছেন জগন্নাথ দেবের সঙ্গে উনি বিলীন হয়ে গেছে। অনেকে বলে সমুদ্রের সঙ্গে বিলীন হয়ে গেছেন, কেউ বলেন টোটা গোপীনাথের সঙ্গে বিলীন হয়ে গেছে, কিন্তু আরও অন্যান্য মহাত্মারা যা বলেছেন সেটাকে আমরা বিশ্বাস করি, জগন্নাথ দেবের সঙ্গে মহাপ্রভু বিলীন। ও তার মানে বাবলা গাছ বলে কিছু না, ওই বাউল নাম থেকে জায়গাটার নাম বাবলা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওই দাদা, ওই ওপরে যে ফটোটা আছে ওটা কার ছবি? আপনার বাবা কি নাম ওনার? শান্তি সকাল। আমি অনেক ভক্ত তার মুখের কথা শোনার জন্য ব্যাকুল। নিত্যানন্দ প্রভুর চলে যান, মহাপ্রভু চলে যাওয়ার পর তারপরে পদক্ষেপ ছিল নিত্যানন্দ প্রভু চলে যাওয়া। নিত্যানন্দ প্রভু খড়দা শ্যামসুন্দর মন্দির আছে, খুব সুন্দর রাধাকৃষ্ণ বিগ্রহ, যদি হয় একবার দর্শন করবেন। দাদা, পঞ্চতত্ত্বের 5 জনের বিলীন হওয়ার ব্যাপারটা যদি একটু বলেন। একটুখানি ছোট করে বলছি। হ্যাঁ, ছোট করে। হ্যাঁ, তা নিত্যানন্দ প্রভু তার পুত্র বীরচন্দ্র প্রভুকে দিয়ে একটি চিঠি লিখে পাঠালেন অদ্বৈত গোসাইকে। তো বীরচন্দ্র প্রভু দিয়ে গেলেন চিঠিটা। অদ্বৈত প্রভু চিঠি খুলে বুঝতে পারলেন যে আমাকে আহ্বান করা হচ্ছে, এবার নিত্যানন্দ প্রভু যাওয়ার সময় হয়ে গেছে। তো উনি গেলেন। 7 দিন ধরে নাম চলছে, সবাই নামে একেবারে বিভোর হয়ে আছে। 8ম দিনের দিন বীরচন্দ্র প্রভু হঠাৎ খেয়াল করলেন বাবাকে আর দেখা যাচ্ছে না। তখন বললেন যে প্রভু আমার বাবা। তখন বললেন তোমার বাবা এইমাত্র চলে গেলেন, অর্থাৎ ভগবান রূপ নিয়ে এসেছিলেন, উনি আবার যেখানে এসেছিলেন সেখানেই ফিরে গেলেন। তা তখন বললেন যে ঠিক আছে প্রভু, তাহলে আমি 3টে আসন পাতব, আর ওই যে বৈষ্ণবদের দেখেন মালসা ভোগ, এই প্রচলন করেছিলেন স্বয়ং বীরচন্দ্র প্রভু, এবং সেই দিনকে অদ্বৈত প্রভুকে মধ্যমণি আসনে বসিয়েছিলেন। কিন্তু এখন আমরা দেখি মধ্যমণিতে চৈতন্য মহাপ্রভু বসেন, একদিকে অদ্বৈত প্রভু, একদিকে নিত্যানন্দ প্রভু বসেন। তা নিত্যানন্দ প্রভু চলে যাওয়ার পরে অদ্বৈত প্রভুর সময় হয়ে এলো। অদ্বৈত প্রভু তখন কাকে সাক্ষী রাখবেন? উনি নিত্যানন্দ প্রভুর শ্বশুর মশাই, তাকে দেখে নিয়ে এলেন। কাল্লা, অম্বিকা কাল্লা থেকে পণ্ডিত, যাই হোক এক্ষুনি বলছেন, পণ্ডিতকে ডাকলেন, উনি এলেন। উনি ওই রকম কীর্তন করতে করতে অদ্বৈত প্রভু এই স্থান থেকে বিলীন হয়ে গেলেন। তাই নিত্যানন্দ প্রভু শ্বশুরমশাই সাক্ষী থাকে। সেই জন্য এইরকম করে পঞ্চতত্ত্ব দেহে বিলীন হয়ে যায়, একে অপরকে সাক্ষী রেখে যায়। যে শেষ তারটা বৈষ্ণবরা দেখতে পায়। ধরুন এই স্থান থেকে অদ্বৈত প্রভুর খড়ম, কমণ্ডল, বগনা বলতে তখনকার দিনে যে বড় হাঁড়িতে রান্না করা হতো ভাত, আমরা এখন বলি অন্ন, কেউ বলে রাইস, এখন অনেক রকম কথা হয়েছে। তা সেইটাকে ওই হাঁড়িতে রান্না করা হতো, তাকে বলে বগনা, এখন সবাই বলে হাঁড়ি। তো অদ্বৈত প্রভুর নাম অঙ্কিত করা, সেটা আমরা ওই বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর মন্দিরে ওইখান থেকে পাওয়া যায়। এবং বিজয়কৃষ্ণ গোস্বামী অদ্বৈত প্রভু 10ম পুরুষ ছিলেন। উনি পুরীতে গেলে ওনার বিরাট বড় সমাধি মন্দির আছে, দেখতে পাবেন, যেখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রা হয়। এটা হচ্ছে মাধবেন্দ্রপুরী মন্দির। নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, অদ্বৈত প্রভু। ও নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু আর অদ্বৈত প্রভুর খড়ম আছে এখানে, না? পাদুকা। এটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর মন্দির। এখানে যে যাদের দেখা যাচ্ছে অদ্বৈত প্রভু, আর তারপরে সচী মাতা, আর এই মাঝখানে ইনি মাধবেন্দ্রপুরী, আর এই পাশে
শ্রীকৃষ্ণ নাকি? অদ্বৈত মহাপ্রভুর বংশধরের সাথে কথা বলেই শুধু ভালো লাগেনি, ভালো লেগেছে এখানকার পরিবেশও। এখানে কীর্তন যারা করছেন বাইরে থেকে এসে এখানে কীর্তনের পর প্রসাদ পাবেন। হৃদয়ে ছোঁয়া দৃশ্য দেখলাম। অদ্বৈত পাঠ আমাদের দেখা হয়ে গেল, এবার নেক্সট স্পটে যাব। তো চলুন, ওই যে পেছনে দেখছেন অদ্বৈত পাঠের গেটটা, বড় মন্দির। আপনারা এই জায়গাটার নামটা কি, মানে স্পটের নামটা? বাবলা অদ্বৈত পাঠ না? শান্তিপুর স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে এই অদ্বৈত পাঠ আপনারা আসতে পারেন। টোটো বা অটো ধরে চলে আসুন। ভাড়া টোটো আছে 10 থেকে 15 টাকা। এটা সুরধনী নদী ছিল, এটা এখন তো মাঠে চাষাবাদ হচ্ছে। আচ্ছা, অদ্বৈত পাঠ দর্শন করে আমরা তার বড় ছেলের যে ধাম সেদিকে চলেছি। অদ্বৈত প্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরী, এখানে তার মর্মর মূর্তি রয়েছে, আমরা দেখলাম। বড় ছেলের বাড়িতে ঢোকার পথেই এইটা অবস্থিত। বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈতাচার্যের বড় ছেলে অচ্যুতানন্দের বাড়ি এটি, যাকে বড় গোস্বামী বাড়ি বলে। এবার চলুন ভেতর দিকে যাওয়া যাক। এটি অদ্বৈতাচার্যের আরেকটি সাধন ক্ষেত্র। ঢোকার পথে বাদিকে গৌরাঙ্গ মহাপ্রভু আর ডান দিকে আছে অদ্বৈত, নিত্যানন্দ ও গরুড়। অপূর্ব সুন্দর। কথিত আছে প্রায় 550 বছর আগে পিতামাতা বিয়োগের পর শ্রী অদ্বৈতাচার্য ভারত ভ্রমণে বেরিয়ে বর্তমান নেপালের গণ্ডকী নদী থেকে এক পবিত্র নারায়ণ শিলা পান। সেই নারায়ণ শিলা এখানে নিত্য পূজিত হয়। চলুন ভেতরে যাই, দেখে আসি। এছাড়া এখানে আছে 1000 বছরেরও প্রাচীন শ্রী রাধারমণ বিগ্রহ। এটি হচ্ছে ভোগের ঘর, অর্থাৎ ভোগ রান্না এখানেই হয়। এটি হচ্ছে সেই রাধারমণের মন্দির। খুব সুন্দর মন্দিরটি, এবং রাধা মদনমোহন জিউয়ের মূর্তি এখানে নিত্য পূজিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছেন, এই কৃষ্ণমূর্তি পুরীতে রাজা ইন্দ্রদ্যুম্নের আমলে দোল গোবিন্দ নামে পূজিত হতেন। এইখানে যে নারায়ণ শিলা দেখতে পাচ্ছেন নিত্য পূজিত হয়ে আসছে, তার একটা ইতিহাস আছে। রাজা ইন্দ্রদ্যুম্নের আমলে দোল গোবিন্দ নামে এটি পূজিত হতো। পরবর্তীতে বসন্ত রায় তাকে যশোরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে, কিন্তু আনুমানিক 1588 খ্রিস্টাব্দে মানসিংহ বাংলা আক্রমণ করলে 12 ভূঁইয়া পরিবার পবিত্রতা রক্ষার জন্য এই মূর্তি তুলে দেন শ্রী অদ্বৈত পৌত্র মথুরেশ্বর গোস্বামীর হাতে। এই মন্দিরে একটি কুয়ো আছে, পবিত্র কুয়ো। সেই কুয়োরও একটা ইতিহাস আছে। এই যে সেই কুয়ো, প্রায় 600 বছর আগের কুয়ো। এখানকার যিনি পুরোহিত আছেন তার কাছ থেকে আমরা জানতে পারলাম, এবং এই কুয়োটা থেকে এখনও জল তুলে ঈশ্বরের ভোগ রান্না হয়। সেই দীর্ঘ 500-600 বছর আগের থেকে কিন্তু এই কুয়োর জল ব্যবহার হয়। অদ্বৈত প্রভুর নাতি, তার নামটা
মথুরাজ গোস্বামী মথুরাজি ছিলেন। গোস্বামী উনি তারই হ্যাঁ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন, তাই তো? সামনে একটা দুর্গা মন্দির, আচ্ছা, এটা হচ্ছে দুর্গা মন্দির। হ্যাঁ, আর রাস মঞ্চ হচ্ছে এই সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে রাধা শ্যামচাঁদ মন্দির। শান্তিপুর বড়বাজারের শ্যামচাঁদ পাড়ায় এই মন্দির 5 খিলান বিশিষ্ট দক্ষিণমুখী শ্যামচাঁদ মন্দির। অতীতে শ্যামচাঁদ নামে রাধাকৃষ্ণ মূর্তি এখানে পূজিত হতেন। এই মন্দিরের দৈর্ঘ্য 52 ফুট, উচ্চতা প্রায় 70 ফুট। শান্তিপুরেই আছে অদ্বৈত মহাপ্রভুর মেজ ছেলের বাসভবন। চলুন ভেতরটা ঢুকে দেখি। খুব সুন্দর এই মন্দিরের দৃশ্য, খুবই সুন্দর। তো সাথীরা, এই এত কিছু শান্তিপুরে আছে, আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।